প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ব্যাংক জব কোর্স ব্যাচ 1-এ যারা অনলাইনে যুক্ত হয়েছেন সবাইকে আজকের ক্লাসে আমার পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ইংলিশ লেকচার 9 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আপনাদের সাথে আমার একটা ক্লাস হয়েছিল, আপনারা খুব সম্ভবত ওই ক্লাসটা পেয়েছেন। কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে আমরা একটু হয়তোবা কিছু ইন্টারাপ্ট হয়েছিলাম, তবে আমরা ক্লাসটা শেষ পর্যন্ত চালিয়ে গিয়েছিলাম। আজকে আপনারা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা একটু যদি আমাকে মেসেজ দিয়ে বলেন, আমরা বুঝতে পারবো যে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। আমাকে সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে যদি বলেন প্লিজ। আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আমাকে একটু মেসেজ দিয়ে যদি বলেন যে আপনারা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন, তাহলে আমার ক্লাস কন্টিনিউ করতে একটু সহজ হবে। আপনারা কি আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন? যারা লাইভে যুক্ত হয়েছেন আমাকে একটু মেসেজ দিয়ে যদি বলেন যে আপনারা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন। আপনারা লাইভে যারা যুক্ত হয়েছেন আমাকে একটু যদি কষ্ট করে মেসেজ দিয়ে বলেন যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, একটু যদি বলেন তাহলে আমাদের ক্লাস কন্টিনিউ করতে সহজ হবে। আচ্ছা, আমরা ইতিমধ্যে ফিডব্যাক পেয়েছি যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে এবং খুব সম্ভবত শোনা যাচ্ছে। তাহলে আমরা শুরু করছি। সবাইকে আবারও আজকের ক্লাসে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। প্রথমেই ইতিমধ্যে খুব সম্ভবত আমি আমার পরিচয় দিয়েছিলাম, আজকে আরেকবার আমার পরিচয় দিতে চাই। যেহেতু গত ক্লাসে আমরা একটু বিঘ্নিত হয়েছিলাম কিছু টেকনিক্যাল কারণে। আমি মোহাম্মদ সাকিউদ্দিন কাদের। আমি 34তম বিসিএস এর মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেছি। তো আমি এখন কক্সবাজার সরকারি মহিলা কলেজে ইংরেজি প্রভাষক হিসেবে কর্মরত আছি। এর পূর্বে আমি প্রায় 4.5 বছর কুমিল্লা ক্যাডেট কলেজে ছিলাম ইংরেজি প্রভাষক হিসেবে। এর আগে আমি প্রায় 1.5 বছর একটি প্রাইভেট ব্যাংকে প্রবেশনারি অফিসার ছিলাম। তো ইংরেজি শেখানোর ক্ষেত্রে মোটামুটি একেবারে অনার্স সেকেন্ড ইয়ার থেকেই ইংরেজি শেখানো, বিভিন্ন কোচিংয়ের সাথে যুক্ত হওয়ার কিছু বিষয় আছে, আমার অভিজ্ঞতা আছে। তো সেই আলোকে আপনাদের এই ব্যাংক জব কোর্সে আমি যুক্ত হয়েছি। তো আপনারা যদি কমেন্ট করে আমাকে কোনো ধরনের প্রশ্ন করেন তাহলে আমি আমার নেক্সট ক্লাসগুলোতে আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে, চাকরির পরীক্ষার জন্য আপনাকে আসলে লেগে থাকতে হবে। আপনি যখন ভালো কোনো চাকরি করতে চাইবেন, ফর এক্সাম্পল আমি যখন অনার্স পরীক্ষা শেষ করে মাস্টার্সে অধ্যয়ন করছিলাম তখনই কিন্তু আমি 30তম বিসিএস ভাইবা দিয়েছিলাম। আমি একটা প্রাইভেট ব্যাংকে ভাইবা দিয়েছিলাম। ওই ব্যাংকেই আমি পরবর্তীতে চাকরিতে যোগদান করেছিলাম প্রবেশনারি অফিসার হিসেবে। সো আপনাদেরকে আসলে লেগে থাকতে হবে। আপনি যখন লেগে থাকবেন তখন আপনি নিশ্চয়ই সফল হবেন। আমি হয়তো ব্যাংকিং জবের ক্ষেত্রে প্রথম যখন ভাইবা দিয়েছিলাম তখনই আমি চাকরি পেয়েছি। অনেকের হয়তো 3-4টা ভাইবা দেওয়ার পরে চাকরি হতে পারে, অনেকের হয়তো আরো বেশি সময় লাগতে পারে, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। মূল কথা হচ্ছে আপনি যখন লেগে থাকবেন আপনি নিশ্চয়ই সফল হবেন। আর আমি 30তম বিসিএস ভাইবা দিয়েছিলাম, এরপরে আমি 33 ভাইবা দিয়েছি, 34 ভাইবা দিয়ে কিন্তু আমি বিসিএস ক্যাডার হয়েছি। তার মানে আমি বিসিএস এর যে ট্র্যাক ওখানে লেগেছিলাম। তো আপনি যেখানেই যেতে চান, আপনি বিসিএস ক্যাডার হতে চান, আপনি ব্যাংকিং জব করতে চান, আপনি যেটাই করতে চান আপনার কিন্তু লেগে থাকতে হবে। আপনি যখন লেগে থাকবেন
নিঃসন্দেহে আপনি ভালো কিছু করতে পারবেন। তো এটাই হচ্ছে আহ, মূলত আমাদের প্রত্যাশা যে আপনারা পড়াশোনায় লেগে থাকবেন। আমি আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা স্ক্রিনে দেখাতে চাই। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা যদি একটু বলেন আমাকে প্লিজ। যদি একটু কমেন্ট করে জানান যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, খুব সম্ভবত স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাকে যদি ঠিক মতো বলেন যে আপনারা আমার স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। খুব সম্ভবত স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি, আমার স্ক্রিন দেখা তো ইসলাম ভাই,
প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু প্রযুক্তিগত সমস্যার কারণে একটু পিছিয়ে গিয়েছিলাম, আমি দুঃখ প্রকাশ করছি। এই মুহূর্তে নিশ্চয়ই আমার স্ক্রিন দেখা যাচ্ছে এবং নিশ্চয়ই আমাকে শোনা যাচ্ছে। আরেকজন যদি কষ্ট করে আমাকে একটু বলেন যে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে এবং আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। সব ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করছি। সব ঠিক আছে, এখন আমরা তাহলে বিষয়টা নিয়ে কথা বলছি। প্রথমেই আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাজিক সেন্টেন্স স্ট্রাকচার। আমরা একটা আজকে রাইটিং এর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ম্যাজিক সেন্টেন্স স্ট্রাকচার। আমরা এই ম্যাজিক সেন্টেন্স স্ট্রাকচারে আমরা আজকে এই স্ট্রাকচারটা আয়ত্ত করার চেষ্টা করব। প্রথমে আছে এস, এরপরে আছে এ, এরপরে আছে ভি, এরপরে আছে ও, এরপরে আছে ডি, এরপরে আছে এম, এরপরে আছে পি, টি, আর। নিশ্চয়ই আপনাদের কাছে এই লেকচার শিটটা আছে, আর যদি লেকচার শিটটা না থেকে থাকে আপনারা এটা সংগ্রহ করে নেবেন। এখানে যে বিষয়টা আমরা মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা এই স্ট্রাকচারটা মনে রাখবো। এই স্ট্রাকচারটা মনে রাখলে আমরা যে কোনো সেন্টেন্স নিজেরা তৈরি করতে পারবো, অথবা যে কোনো ট্রান্সলেশন আমরা সলভ করতে পারবো। প্রথমেই অ্যাজ বলতে আমরা বোঝাচ্ছি সাবজেক্ট, সাবজেক্ট। এরপরে এখানে যে এ আছে, এ দিয়ে আমরা বোঝাচ্ছি অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি বলতে বোঝানো হচ্ছে একটা কাজ কখন হয়, সব সময় হয়, মাঝে মাঝে হয়, মনে করেন যে অলওয়েজ, মনে করেন যে ইউজুয়ালি, মনে করেন যে সামটাইমস। এরকম যে ওয়ার্ডগুলো, এগুলোকে আমরা বলছি অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। ধরে নিতে পারেন যে অলওয়েজ মানে সবসময়, ধরে নিতে পারেন যে ইউজুয়ালি মানে সচরাচর, ধরে নিতে পারেন যে সামটাইমস মানে মাঝে মাঝে, ধরে নিতে পারেন যে অফেন, অফেন মানে হচ্ছে প্রায়। তাহলে এরকম যে ওয়ার্ডগুলো, এগুলোকে আমরা বলছি অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। তাহলে জেনারেলি সাবজেক্টের পরে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি বসে। এরপর আছে ভি। এখানে ভি দিয়ে আমরা বোঝাচ্ছি ভার্ব। এখানে ভার্ব মানে সেই ভার্বটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, সেটা ভার্ব ফ্রেজ হতে পারে। মনে করেন যে গো মানে যাওয়া, আমরা যদি বলি যে গো, এটাও একটা ভার্ব। আবার যদি বলি যে ক্যান গো, যেতে পারে, শুড গো, যাওয়া উচিত। তাহলে এরকম ভার্ব এখানে বুঝতে পারে। এরপরে এখানে অবজেক্টের কথা বলা আছে। অবজেক্ট দুরকম হতে পারে, একটা হচ্ছে অবজেক্ট ওয়ান, একটা হচ্ছে অবজেক্ট টু। অবজেক্ট ওয়ান হচ্ছে আমরা যদি বলি কাকে, মনে করেন যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, আমি আপনাদেরকে পড়াচ্ছি, কাকে পড়াচ্ছি? আপনাদেরকে। কি পড়াচ্ছি? স্ট্রাকচার পড়াচ্ছি। তাহলে অবজেক্ট দুরকম হতে পারে, একটা হচ্ছে কাকে, একটা হচ্ছে কি। তাহলে প্রথম কাকে যে বোঝায় সেই অবজেক্টটা প্রথমে বসবে, আর যে কি সেই অবজেক্টটা পরে বসবে। এরপরে হচ্ছে এখানে বলা আছে ডি ওয়ান। ডি ওয়ান মানে হচ্ছে ডিরেকশন ওয়ান, ডিরেকশন ওয়ান, ডিরেকশন, ডি দিয়ে এখানে ডিরেকশন বোঝাচ্ছে কোথ থেকে। মনে করেন যে সে ঢাকা থেকে আসছে, কোথেকে আসছে? ঢাকা থেকে আসছে। তাহলে ডিরেকশন হচ্ছে এখানে ডিরেকশন ওয়ান হচ্ছে ঢাকা থেকে। ডি টু দিয়ে বোঝাচ্ছে যে কোন দিকে, কোথায় যাচ্ছে। ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে, তাহলে মনে করেন যে ডিরেকশন টু হচ্ছে টু কক্সেস বাজার, এরকম হতে পারে। এম ওয়ান দিয়ে বোঝাচ্ছে এখানে কিভাবে, কিভাবে, এটা হচ্ছে হতে পারে যে মডিফায়ার ওয়ান। আর এম টু দিয়ে হচ্ছে বোঝানো হয় কার সাথে। আর পি দিয়ে বোঝানো হয় অবস্থান মানে প্লেস। টি দিয়ে বোঝানো হয় টাইম মানে কখন। আর দিয়ে বোঝানো হয় রিজন মানে কেন। তাহলে এখানে এখানে উপরে যে স্ট্রাকচারটা দেয়া আছে, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা যখন আমরা মনে রাখবো এস, এ, ভি, ও, ডি, এম, পি, টি, আর, আমরা এটা মনে রাখার চেষ্টা করব। এখানে ও, ডি, এম এগুলো প্রত্যেকটা দুটো করে থাকতে পারে, প্রত্যেকটা দুটো করে থাকতে পারে, এটা মাথায় রাখতে হবে। আমরা একটু অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি যেগুলো বললাম সেগুলো একটু দেখে নিই। মানে সাবজেক্টের ঠিক পরে অনেক সময় অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি বসে, এগুলো কেমন আমরা একটু দেখে নিই। এখানে বসতে পারে অলওয়েজ, এখানে বসতে পারে ইউজুয়ালি, এখানে বসতে পারে নর্মালি, জেনারেলি। মানে এটা কাজ কয়বার হয়, কতবার হয়, এরকম যে ওয়ার্ডগুলো, এগুলোকে আমরা বলছি অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সবগুলোই হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এই অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি জেনারেলি সাবজেক্টের ঠিক পরে বসে। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো প্রবলেম আছে কিনা একটু যদি আমাকে কমেন্ট করে আপনারা জানান। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো প্রবলেম আছে কিনা?
খুব সম্ভবত কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমরা এখন যে স্ট্রাকচারটা আমরা দেখেছিলাম সেই স্ট্রাকচারটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমরা অ্যাপ্লাই করি। নিশ্চয়ই প্রথম কথা হচ্ছে এখানে যে কথাটা বলা হয়েছে এস এস দিয়ে কি বোঝানো হয়েছে? সাবজেক্ট। আমরা সবাই সাবজেক্ট চিনি, তাহলে একটা কাজ যারা করে, যে বা যারা করে তারাই হচ্ছে সাবজেক্ট। একটা কাজ যে বা যারা করে তারাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এ দিয়ে বোঝানো হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। এ দিয়ে বোঝানো হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, এটা তো বললামই। এরপরে যেভাবে লেখা হয়েছে এভাবে স্ট্রাকচারটা অ্যাপ্লাই করতে হবে। আমরা দেখি কিভাবে অ্যাপ্লাই করা যায়। প্রথমে প্রথম বাক্যটা খেয়াল করি আমরা। দেশের ক্রিকেট প্রেমীরা, দেশের ক্রিকেট প্রেমীরা ক্রিকেটারদেরকে সর্বদা উৎসাহ যোগায়। এখানে খেয়াল করেন এই বাক্যের সাবজেক্ট কোনটা? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দেশের ক্রিকেট প্রেমীরা, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে কি কাজ করে ওরা? ওরা হচ্ছে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে উৎসাহ যোগায়, তাহলে ভার্ব হচ্ছে এখানে উৎসাহ যোগায়। ফ্রিকোয়েন্সি কেমন, মানে কখন করে? সর্বদা করে, সর্বদা এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। কাকে উৎসাহ যোগায়? কাকে? এটা হচ্ছে অবজেক্ট। কাকে? ক্রিকেটারদেরকে। তার মানে এখানে কি কি আছে? এখানে প্রথমে একটা সাবজেক্ট আছে, এরপরে একটা অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি আছে, এরপরে একটা ভার্ব আছে, এরপরে একটা অবজেক্ট আছে। তাহলে এটা স্ট্রাকচার কি দাঁড়াচ্ছে? এস এ ভি ও। এস এ ভি ও মানে আমরা ওখানে অনেক কিছু পেয়েছিলাম। আমরা এখানে অনেক কিছু যেগুলো পেয়েছিলাম তার মধ্যে আমাদেরকে এখানে যে পয়েন্টগুলো এখানে আছে সেগুলো নিয়ে আমাদেরকে এই বাক্যটা তৈরি করতে হবে। এস এ ভি ও ওয়ান, তার মানে হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাবো আমরা। সাবজেক্ট কি এখানে? দেশের ক্রিকেট প্রেমীরা, তাহলে দ্য ক্রিকেট ফ্যান্স অফ দ্য কান্ট্রি, এটা হচ্ছে সাবজেক্ট। আমরা বুঝতে কান্ট্রি। এরপর আমরা লিখবো যে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি কখন যোগায়? সর্বদা যোগায়। সর্বদা মানে হচ্ছে অলওয়েজ। এরপরে কি করে ওরা? উৎসাহ যোগায়। উৎসাহ মানে হচ্ছে এনকারেজ। এনকারেজ কাকে উৎসাহ যোগায়? দেশের ক্রিকেট ক্রিকেট তাদেরকে, ক্রিকেটারদেরকে, দ্য ক্রিকেটার্স। তাহলে এখানে কয়টা পার্ট আছে? এখানে চারটা পার্ট আছে। প্রথমে সাবজেক্ট আছে, এরপরে আছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, এরপরে আছে ভার্ব, এরপরে আছে অবজেক্ট ওয়ান, মানে কাকে কাকে কাজটা করা হয়, কার উপর করা হয়। তাহলে উপরে যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে প্রথমেই, এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করে এরকম বাক্য আমরা তৈরি করতে পারি। আমরা এভাবে ট্রান্সলেশন সলভ করতে পারি, এভাবে আমরা রাইটিং পার্ট সলভ আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারি। তাহলে প্রথম বাক্য নিয়ে, দেশের ক্রিকেট প্রেমীরা ক্রিকেটারদেরকে সর্বদা উৎসাহ যোগায়। উৎসাহ যোগায় এই কাজটা সব সময় হয়। সব সময় হয় বলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্স বলেই এখানে কি হয়েছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে কি হয়েছে? এনকারেজ হয়েছে। এই প্রথম যে বাক্যটা আমরা এখানে সলভ করা হলো, এই বাক্যটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে একটু যদি বলেন। একজন প্রশ্ন করেছেন, অনলি হি প্লেজ দ্য বেস্ট অ্যামং দ্য ফ্রেন্ডস। কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেছেন, অনলি হি প্লেজ দ্য বেস্ট অ্যামং দ্য ফ্রেন্ডস। উনি প্রশ্ন করেছেন যে আহ, এখানে দ্য বেস্টটা কি? এখানে আসলে দ্য বেস্টটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। দ্য বেস্টটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। সবসময় একেবারে 100টা সেন্টেন্সেই যদি আমরা 100টা সেন্টেন্সকে জাজ করি, 100টা সেন্টেন্সে কিন্তু আসলে এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করা যাবে না। জেনারেলি প্রায় সব সেন্টেন্সে অ্যাপ্লাই করা যাবে। তো আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এই মানে এই বাক্যটাতে এই স্ট্রাকচারটা এক্স্যাক্টলি ওভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে না, একটু ডিফারেন্টলি হচ্ছে। ওটা নিয়ে এবার পরে কথা বলছি। আমরা এখন দ্বিতীয় বাক্যে যাই। কাজেই, দ্বিতীয় বাক্যটা দেখি আমরা। কাজেই বাংলাদেশ ক্রিকেট দল, আমরা মূল অংশে যাওয়ার পূর্বে একটু আমরা জাজ করি। কাজেই বাংলাদেশ ক্রিকেট দল খেলার উদ্দেশ্যে মাতৃভূমি থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যায়। এখানে কাজেই মানে হচ্ছে, কাজেই মানে হচ্ছে তাই।
এখানে এই বাক্যের কর্তা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট দল, এখানে বাংলাদেশ ক্রিকেট দল হচ্ছে সাবজেক্ট। এরপরে হচ্ছে খেলার উদ্দেশ্যে, কেন যায়? খেলার উদ্দেশ্যে যায়। মাতৃভূমি থেকে, কোত্থেকে যায়? মাতৃভূমি থেকে। কোথায় যায়? পৃথিবীর বিভিন্ন দেশে। তাহলে এখানে ভার্ব হচ্ছে কি? যায়। আমরা একটু এটাকে ব্যাখ্যা করি। এখানে কাজ হচ্ছে যায়। কারা যায় বা কে যায়? বাংলাদেশ ক্রিকেট দল যায়। কোথা থেকে যায়? মাতৃভূমি থেকে যায়। কোথায় যায়? পৃথিবীর বিভিন্ন দেশে যায়। কেন যায়? খেলার উদ্দেশ্যে যায়। তার মানে এখানে প্রথমে একটা ওয়ার্ড একটু এক্সট্রা যোগ করতে হচ্ছে আমাদেরকে, সেটা হচ্ছে কাজেই। এগুলাকে আমরা বলি সেন্টেন্স অ্যাডভার্ব, মানে পুরো সেন্টেন্সকে যে অ্যাডভার্বটা মডিফাই করে তাকে আমরা বলি সেন্টেন্স অ্যাডভার্ব। কাজেই মানে হচ্ছে সেজন্য, তাই, সেজন্য, তাই, এই ওয়ার্ডগুলোকে আমরা বলি কাজেই। তাহলে আমরা যদি এখানে বলি যে, এখানে প্রথমে আমরা কি লিখবো? সো। সো মানে হচ্ছে তাই। আমরা এখানে যে স্ট্রাকচারটা ইউজ করব সেটি হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে ডিরেকশন 1, এরপরে হচ্ছে ডিরেকশন 2, এরপরে হচ্ছে রিজন। কারণ এখানে এই 5টা অংশ ছাড়া অন্য কোনো অংশ নেই। এখানে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি নেই। তাহলে এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এখানে ডিরেকশন 1 আছে, এখানে ডিরেকশন 2 আছে, এবং এখানে রিজন আছে। রিজন। আচ্ছা, আমরা যদি এটাকে বাক্য আকারে তৈরি করতে চাই তাহলে কি হবে? প্রথমে আমরা বলবো যে কাজেই যেহেতু বলা হয়েছিল, সো এটা একটা এক্সট্রা। এই ওয়ার্ডটা আমাদের স্ট্রাকচারের বাইরে এক্সট্রা। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? বাংলাদেশ ক্রিকেট টিম। এখানে ভার্ব কোনটা? যায়। যায় মানে সবসময় যায়। বাংলাদেশ ক্রিকেট টিম একটা টিমের নাম, এটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাজ করছে, তাই আমরা বললাম যে গোস, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম গোস। কোত্থেকে যায়? কোত্থেকে যায় মানে ডিরেকশন 1। কোত্থেকে যায়? ফ্রম হোমল্যান্ড, মাতৃভূমি থেকে। কোত্থেকে যায়? ফ্রম হোমল্যান্ড, মাতৃভূমি থেকে। কোথায় যায়? টু ডিফারেন্ট কান্ট্রিজ, টু ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন দেশে। এটা ডিরেকশন 2। প্রথমে হচ্ছে কোত্থেকে যায়, এটা ডিরেকশন 1। কোথায় যায়? পৃথিবীর বিভিন্ন দেশে, এটা ডিরেকশন 2। কেন যায়? ইন অর্ডার টু প্লে, খেলার উদ্দেশ্যে যায়। তাহলে আমরা এই বাক্যতেও কি করতে পারলাম? এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করতে পারলাম। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রথমে সাবজেক্ট বসিয়েছি আমরা, সো তো আছে, প্রথমে সো বসিয়েছিলাম। সোটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটাকে আমরা বলি এটা হচ্ছে সেন্টেন্স অ্যাডভার্ব। এটা পুরো সেন্টেন্সটাকে কি করছে? মডিফাই করছে। এরপরে কি আনা হয়েছে? সাবজেক্ট আনা হয়েছে। সাবজেক্ট কোনটা এখানে? বাংলাদেশ ক্রিকেট টিম। এরপর আমরা কি এনেছি? ভার্ব এনেছি। ভার্বটা এখানে কি? গোস। এরপর আমরা কি এনেছি? ডিরেকশন 1, তাহলে ফ্রম হোমল্যান্ড। এরপর কি এনেছি আমরা? ডিরেকশন 2, টু ডিফারেন্ট কান্ট্রিজ, টু ডিফারেন্ট কান্ট্রিজ। এরপরে আমরা এনেছি রিজন, মানে কারণ, উদ্দেশ্য। তাহলে কেন? উদ্দেশ্য কি এখানে? ইন অর্ডার টু প্লে। তাহলে এভাবে আমাদেরকে এই বিষয়টা সলভ করতে হবে। আচ্ছা, এরপরে বাক্য আমরা খেয়াল করি, পরের বাক্য আমরা দেখি। বিশ্বকাপ জয়ের জন্য এ দল প্রতিদিন সকালে স্বতঃস্ফূর্তভাবে নতুন কোচের সাথে ঢাকা স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করে। বিশ্বকাপ জয়ের জন্য এ দল প্রতিদিন সকালে স্বতঃস্ফূর্তভাবে নতুন কোচের সাথে ঢাকা স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করে। তো আমরা ওই স্ট্রাকচারের আলোকে এটাকে সাজিয়ে ফেলি, দেখি কি কি পাওয়া যায় এখানে। এখানে প্রথমে হচ্ছে যে ভার্বটা আছে সেটা হচ্ছে অনুশীলন করে। অনুশীলন করা মানে প্র্যাকটিস। অনুশীলন করে কে? এ দল। কেন অনুশীলন করে? বিশ্বকাপ জয়ের জন্য, এটা হচ্ছে রিজন। কখন অনুশীলন করে? প্রতিদিন সকালে, এটা হচ্ছে টাইম। কিভাবে অনুশীলন করে? স্বতঃস্ফূর্তভাবে, এটা হচ্ছে ম্যানার 1 বা মডিফায়ার 1 বলতে পারি আমরা। কার সাথে অনুশীলন করে? নতুন কোচের সাথে, এটা হচ্ছে মডিফায়ার 2। কোথায় অনুশীলন করে? ঢাকা স্টেডিয়ামে, এটা হচ্ছে প্লেস। কি অনুশীলন করে? ক্রিকেট, এটা হচ্ছে অবজেক্ট 2। তাহলে আমাদের যে বেসিক স্ট্রাকচার ছিল সেই বেসিক স্ট্রাকচারের আলোকে আমরা এটাকে সাজাই। এখানে কি কি আছে? এখানে প্রথমে সাবজেক্ট আছে, এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নেই। সাবজেক্টের পরে ভার্ব আছে, এরপরে অবজেক্ট 2 আছে, এরপরে মডিফায়ার 1 আছে, মডিফায়ার 2 আছে, প্লেস আছে, টাইম আছে, রিজন আছে। তাহলে বেসিক স্ট্রাকচার কিন্তু চেঞ্জ করতে হচ্ছে না।
বেসিক স্ট্রাকচার আমরা যেটা দেখেছিলাম, এই ম্যাজিক স্ট্রাকচার, এই স্ট্রাকচার কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারছি। আমরা দেখি কিভাবে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, এমন হতে পারে যে এখানে যে উপাদানগুলো আছে প্রত্যেকটা বাক্যে সবগুলো উপাদান থাকবে না, তবে এই স্ট্রাকচারটার কিছু কিছু অংশ, কিছু কিছু ওয়ার্ড বাদ যাবে, আমরা বাক্য তৈরি করতে পারবো। তাহলে আমরা দেখি বাক্যটা কিরকম হচ্ছে। তাহলে এখানে আমরা বললাম যে সাবজেক্ট কি এখানে এ দল, এ দল মানে হচ্ছে দিস টিম, মানে এই দল, দিস টিম। এখানে ভার্ব কোনটা? অনুশীলন করা। তো আমরা বললাম যে এখানে প্র্যাকটিস, প্র্যাকটিস অনুশীলন করে। অবজেক্ট কোনটা এখানে, কি অনুশীলন করে? ক্রিকেট। তাহলে দিস টিম প্র্যাকটিসেস ক্রিকেট। এরপরে আমরা এখানে নিয়ে আসবো মডিফায়ার ওয়ান, কিভাবে অনুশীলন করে? স্বতঃস্ফূর্তভাবে। আমরা জানি স্বতঃস্ফূর্তভাবে মানে হচ্ছে স্পন্টেনিয়াসলি, স্পন্টেনিয়াসলি, স্পন্টেনিয়াসলি। এরপরে কোথায় কার সাথে অনুশীলন করে? উইথ নিউ কোচ। প্লেস হচ্ছে কোথায় অনুশীলন করে? ইন ঢাকা স্টেডিয়াম। কখন অনুশীলন করে? প্রতিদিন সকালে। টাইম তাহলে কি হবে? এভরি মর্নিং, প্রতিদিন সকালে। কেন অনুশীলন করে? কারণটা কি? আর হচ্ছে রিজন, একদম লাস্টে বসবে। টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ জিততে। তার মানে একটু চেক করে দেখেন তো এখানে আমরা প্রথম যে স্ট্রাকচারটা দিয়েছিলাম সেই স্ট্রাকচারটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। প্রথমে আমি এটাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। দিস টিম হচ্ছে সাবজেক্ট, প্র্যাকটিসেস হচ্ছে ভার্ব, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সব সময় এই কাজটা করা হয়, তাই এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই এস বাই এস যুক্ত হয়েছে। তাহলে দিস টিম হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে এখানে প্র্যাকটিসেস, কি অনুশীলন করে, অবজেক্ট হচ্ছে এখানে ক্রিকেট, মডিফায়ার ওয়ান হচ্ছে এখানে স্পন্টেনিয়াসলি, মডিফায়ার টু হচ্ছে উইথ নিউ কোচ, এরপরে হচ্ছে কোথায় করে, প্লেস হচ্ছে ইন ঢাকা স্টেডিয়াম, কখন করে, টাইম হচ্ছে এভরি মর্নিং, কেন করে, টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, এটা হচ্ছে রিজন। এভাবে আমরা যে প্রথম স্ট্রাকচার দেখেছিলাম সেই স্ট্রাকচার অ্যাপ্লাই করে আমরা এই বাক্যটা সলভ করলাম। আমরা যে তিনটা বাক্য এখানে সলভ করলাম, এই তিনটা বাক্য বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা একটু যদি আমাকে কমেন্ট করে জানান প্লিজ। আমরা যে তিনটা বাক্য সলভ করেছি এই তিনটা বাক্য বুঝতে আপনাদের কারো অসুবিধা হয়েছে কিনা আমাকে যদি একটু আপনারা কষ্ট করে জানান। আমরা যে তিনটা বাক্য সলভ করেছি এই তিনটা বাক্য বুঝতে আপনাদের কারো অসুবিধা হয়েছে কিনা? আচ্ছা, আপনারা কমেন্ট করে বলছেন যে আপনারা বুঝতে পেরেছেন, অনেক ধন্যবাদ। তাহলে আমরা পরের অংশে চলে যাচ্ছি। আচ্ছা, কেউ যদি বলেন আমাকে টি, টি বলতে কি বোঝায়? টি ও আর, টি বলতে কি বোঝায়, টি এবং আর বলতে কি বোঝায় একটু আমাকে কমেন্ট করে জানান। টি এবং আর বাক্যের শেষে বা আগে উভয় স্থানেই থাকতে পারে। কেউ যদি আমাকে বলেন টি এবং আর এগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে, টি এবং আর কি বোঝানো হচ্ছে, কমেন্ট করে প্লিজ জানান। ভেরি গুড, ইতিমধ্যে কমেন্ট করেছেন আপনারা। টি আপনারা বলেছেন যে টাইম, আর আর দিয়ে বলেছেন যে রিজন। ভেরি গুড, আপনারা খুব ভালো ক্লাস করছেন, আমি উপলব্ধি করতে পারছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো টি দিয়ে টাইম বোঝাচ্ছে, আর দিয়ে রিজন বোঝাচ্ছে। আমরা বেসিক যে স্ট্রাকচার দেখিয়েছিলাম সেই স্ট্রাকচারে আমরা দেখিয়েছিলাম যে একটু আমরা যদি চুপ বলাই, আমরা সেই স্ট্রাকচারে দেখিয়েছিলাম যে টি এবং আর একদম লাস্টে আছে, টি এবং আর সেই বেসিক স্ট্রাকচার একদম লাস্টে আছে। তবে ক্ষেত্র বিশেষে এই টি এবং আর বাক্যের শুরুতেও চলে আসতে পারে, আমরা সেটা একটু দেখছি। ক্ষেত্র বিশেষে টি এবং আর বাক্যের শুরুতেও আসতে পারে, তার মানে টি এবং আর এদের অবস্থান বাক্যের প্রথমেও হতে পারে, বাক্যের শেষেও হতে পারে। আমরা এই বাক্যটা খেয়াল করি, স্বাস্থ্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য সকালবেলা সে রমনা পার্কের চারদিকে হাঁটাহাঁটি করে। স্বাস্থ্য ভালো রাখার জন্য সকালবেলা সে রমনা পার্কের চারদিকে হাঁটাহাঁটি করে।
দেখি আপনারা স্ট্রাকচার অ্যাপ্লাই করে এই বাক্যটাকে সলভ করতে পারেন কিনা। আমরা যে স্ট্রাকচার দিয়েছি সেই স্ট্রাকচার অ্যাপ্লাই করে এই বাক্যটাকে সলভ করা যায় কিনা যে দেখি। স্বাস্থ্য ভালো রাখার জন্য, এখানে কারণ হচ্ছে, রিজন হচ্ছে স্বাস্থ্য ভালো রাখার জন্য। এখানে সাবজেক্ট হচ্ছে সে, এখানে ভার্ব হচ্ছে হাঁটাহাঁটি করে, এখানে প্লেস হচ্ছে রমনা পার্কের চারদিকে, এখানে টাইম হচ্ছে সকালবেলা। আমি তো সব বলে দিলাম। এখানে সাবজেক্ট হচ্ছে সে, এখানে ভার্ব হচ্ছে হাঁটাহাঁটি করে, এখানে প্লেস হচ্ছে রমনা পার্কের চারদিকে, এখানে টাইম হচ্ছে সকালবেলা, এখানে রিজন হচ্ছে স্বাস্থ্য ভালো রাখার জন্য। আচ্ছা, আমরা সময় ক্ষেপণ না করে এটাকে সলভ করছি। আমরা যদি একটু দেখি এটা কিভাবে সলভ করা যেতে পারে। এখানে আমরা তিনটা ওয়ে বলেছি। প্রথমে হচ্ছে টি মানে টাইমটা শুরুতে থাকবে আর আর রিজনটা শেষে থাকবে। এরপর আমরা এটা দেখালাম যে প্রথমে রিজনটা থাকবে প্রথমে, টাইমটা থাকবে শেষে। আরেকটা দেখালাম যে আমরা টাইম এবং রিজন দুটোই থাকবে বাক্যের শুরুতে। আরেকটা দেখালাম যে আমরা টাইম এবং রিজন দুটোই থাকবে বাক্যের শেষে। তার মানে আপনারা একটু বুঝে নেন, এরকম বাক্যগুলো নিয়ে কনফিউজড হওয়া যাবে না। এরকম বাক্যে টাইম শুরুতে থাকতে পারে, শেষে থাকতে পারে, রিজন থাকতে পারে শুরুতে অথবা শেষে, টাইম আর রিজন দুটোই একত্রে থাকতে পারে শুরুতে, থাকতে পারে শেষে। এই চারটা ওয়েতে এই বাক্য সলভ করা যেতে পারে। আমরা এখানে মূল বিষয়টা খেয়াল করি, টাইম এবং রিজনটাকে বাদ দিলে আমরা এখানে কি কি পাচ্ছি। টাইম এবং রিজনকে বাদ দেন, এখানে টাইম হচ্ছে সকালবেলা, এখানে রিজন হচ্ছে স্বাস্থ্য ভালো রাখার জন্য। এই দুটাকে বাদ দিলে আমরা বাকিটা খেয়াল করি, সে রমনা পার্কের চারিদিকে হাঁটাহাঁটি করে। এখানে সাবজেক্ট কি, সে মানে হচ্ছে হি, হাঁটাহাঁটি করা মানে হচ্ছে ওয়ার্কস, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার তাই এস যুক্ত হচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, এখানে ভার্ব হচ্ছে ওয়ার্কস। তাহলে চারদিকে হাঁটাহাঁটি করে, কোথায় হাঁটাহাঁটি করে, চারদিকে, রমনা পার্কের চারদিকে। তাহলে রাউন্ড দ্য রমনা পার্ক, রাউন্ড দ্য রমনা পার্ক। তাহলে আমরা টাইম এবং রিজন বাদ দিলে আমরা এই অংশটা পাচ্ছি, আমি যেটা মার্ক করেছি, হি ওয়ার্কস রাউন্ড দ্য রমনা পার্ক। আপনারা একটু আমার মার্ক করা অংশটা দেখেন। আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি যে অংশটা মার্ক করেছি এটা দেখেন, এটা হচ্ছে মূল অংশ। টাইম এবং রিজনকে বাদ দেন, টাইম এবং রিজনকে বাদ দিলে, টাইম এবং রিজনকে যদি বাদ দেওয়া হয়, টাইম এবং রিজনকে যদি বাদ দেওয়া হয় তাহলে এটাই হচ্ছে মূল অংশ। এখানে কি কি আছে, সাবজেক্ট আছে, কি ভার্ব আছে, হাঁটাহাঁটি করে ওয়াক্স, কোথায় হাঁটাহাঁটি করে, রমনা পার্কের চারিদিকে, রাউন্ড দ্য রমনা পার্ক। তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা এখানে টাইম হচ্ছে সকালবেলা, ইন দ্য মর্নিং, কারণ হচ্ছে, রিজন হচ্ছে টু কিপ হিমসেলফ হেলদি, টু কিপ হিমসেলফ হেলদি। তাহলে এই যে ইন দ্য মর্নিং এবং টু কিপ হিমসেলফ হেলদি, এগুলোকে বাক্যের প্রথমেও রাখা যাবে, বাক্যের শেষেও রাখা যাবে। নিশ্চয়ই আপনারা, আমরা যে এই বাক্যটাকে চারটা ওয়েতে সলভ করলাম, আপনারা কি এটা বুঝতে পেরেছেন? আমরা এই রমনা পার্কের এই বাক্যটাকে যে আমরা চারটা ওয়েতে সলভ করলাম, কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? একটু যদি কমেন্ট করে জানান কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা। রমনা পার্কের ব্যাপার নিয়ে আমরা যে বাক্যটা সলভ করলাম, এই বাক্যটাকে আমরা চারটা ওয়েতে সলভ করলাম। তো এই চারটা ওয়েতে যে সলভ করেছি, কারো কি বুঝতে অসুবিধা হয়েছে?
ওকে, আপনারা রেসপন্স করেছেন যে আমাদের অসুবিধা হয়নি, তাহলে আমরা পরের অংশে চলে যাচ্ছি। এরপরে আচ্ছা, একটু আমাকে বলেন আপনারা D1 এবং D2, D1 এবং D2 বলতে কি বোঝায়? আপনারা, আমরা ইতিমধ্যে যে ব্যাখ্যা করেছি সেই আলোকে আপনারা বুঝতে পারছেন D1 মানে হচ্ছে ডিরেকশন 1 আর D2 হচ্ছে ডিরেকশন 2। D1 হচ্ছে ডিরেকশন 1 কোত্থেকে, আর D2 হচ্ছে ডিরেকশন 2 কোথায়? D1 হচ্ছে কোত্থেকে, D2 হচ্ছে কোথায়? তাহলে এখন আসেন, এই যে D1 এবং D2 এগুলো একটা অথবা D1 বাক্যের শুরুতেও থাকতে পারে। আরেকবার বলছি, D1 এবং D2 নিয়ে কনফিউজ হওয়া যাবে না। D1 মানে ডিরেকশন 1 কোথা থেকে, D2 মানে হচ্ছে কোথায়। এরা বাক্যের শুরুতে থাকতে পারে, বাক্যের শেষেও থাকতে পারে। আমরা যদি একটু দেখি বাক্যটা, সে ইংরেজি শেখার জন্য তার বাসা হতে মার্চ ফরওয়ার্ডে যায়। খেয়াল করেন, সে ইংরেজি শেখার জন্য তার বাসা হতে মার্চ ফরওয়ার্ডে যায়। আগে একটু এটিকে ব্যাখ্যা করেন, এই বাক্যটাকে আগে ব্যাখ্যা করেন। এখানে কি কি আছে? এখানে সাবজেক্ট ভার্ব আছে যায়, এখানে রিজন মানে কারণ আছে ইংরেজি শেখার জন্য, এখানে ডিরেকশন আছে তার বাসা থেকে, এখানে ডিরেকশন 2 আছে টু মার্চ ফরওয়ার্ডে। তার মানে বোঝার চেষ্টা করেন কি কি আছে এখানে। আরেকবার দেখি, এখানে আছে সাবজেক্ট হি, এখানে আছে ভার্ব গোস, এখানে আছে তাহলে এখানে সাবজেক্ট এবং ভার্ব আমরা পেলাম, হি পেলাম, গোস পেলাম। এরপরে এখানে ডিরেকশন দুটো আছে, একটি হচ্ছে তার বাসা থেকে, ফ্রম হিজ হোম, আরেকটা হচ্ছে কোথায় যায়, মার্চ ফরওয়ার্ডে যায়, টু মার্চ ফরওয়ার্ড, এটা হচ্ছে ডিরেকশন 2। কেন যায়, কারণটা কি, টু লার্ন ইংলিশ। ডিরেকশন 2 এভাবে নরমালি থাকার কথা। অনেক ক্ষেত্রে এমন হতে পারে ডিরেকশন 2 আগে চলে আসলো, যে ডিরেকশন 1টা বাক্যের শুরুতে আছে, ডিরেকশন 1টা বাক্যের শুরুতে আছে। তো এখানে তিন স্টাইলে এই বাক্যটাকে সলভ করা হয়েছে। হি গোস ফ্রম হোম টু মার্চ ফরওয়ার্ড, সে বাসা থেকে মার্চ ফরওয়ার্ডে যায়, কেন যায়, টু লার্ন ইংলিশ। আবার এমনও হতে পারে হি গোস টু মার্চ ফরওয়ার্ড ফ্রম হিজ হোম, সে মার্চ ফরওয়ার্ডে যায় ফ্রম হিজ হোম, গোস টু মার্চ ফরওয়ার্ড, সে মার্চ ফরওয়ার্ডে যায়, কোথেকে যায়, ফ্রম হিজ হোম, তার বাসা থেকে। কেন যায়, টু লার্ন ইংলিশ। নিশ্চয়ই আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন এই বাক্যটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমরা এখন যে বাক্যটা সলভ করেছি, এই বাক্যটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমরা এই মার্চ ফরওয়ার্ড নিয়ে যে বাক্যটা এখানে তৈরি করা হয়েছে, এই বাক্য নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আপনারা কমেন্ট করে আমাকে অনেকে বলেছেন D1 মানে হচ্ছে ফ্রম, D2 হচ্ছে টু। D1 মানে হচ্ছে আপনি কোত্থেকে করা হচ্ছে কাজটা, ডিরেকশন 1, আর D2 হচ্ছে কোথায় করা হচ্ছে। ভেরি গুড। আমরা এখন পরের অংশে চলে যাচ্ছি। নিশ্চয়ই আপনারা এখন আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন।
আপনারা আমাকে এখন ঠিক মতো শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছেন? যদি আরেকবার আমাকে কমেন্ট করে জানান প্লিজ। আপনারা আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছেন? যদি আমাকে আরেকবার কমেন্ট করে প্লিজ জানান। ভেরি গুড। আপনারা বলছেন যে এখন ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা এখন পরের বাক্যে চলে যাচ্ছি। তাহলে এখানে এই যে মার্চ ফরওয়ার্ডের যে বাক্যটা এখানে আছে, এখানে আমরা প্রথম বাক্যে পরে আছে, এরপরের বাক্যে দেখলাম যে ডি টু প্রথমে আছে, ডি ওয়ানটা পরে আছে। এরপরের বাক্যে দেখলাম যে ডি ওয়ানটা বাক্যের একেবারেই শুরুতে আছে। তাহলে এভাবে মাথায় রাখতে হবে যে ডি ওয়ান ডি টু এরা আগে পরে হতে পারে, আর ডি ওয়ানটা বাক্যের শুরুতেও বসতে পারে, মানে সাবজেক্টের আগেই বসতে পারে। আমরা এখন পরের বাক্যে চলে যাই, এম ওয়ান এম টু। আচ্ছা, এম ওয়ান এম টু মানে হচ্ছে আমরা এখানে বললাম যে মডিফায়ার্স, মডিফায়ার ওয়ান মডিফায়ার টু। আচ্ছা, মডিফায়ার ওয়ান মডিফায়ার টু এরা বাক্যের আগে আসতে পারে এবং আগে বা পরে থাকতে পারে। এখানে ভুলে হয়তো লেখা হয়েছে পরে, এটা পরে হবে না, পরে হবে। এম ওয়ান এম টু এরা বাক্যের আগে আসতে পারে, আগে বা পরে থাকতে পারে। তার মানে হচ্ছে আমরা একটু আগে ডি ওয়ান ডি টু নিয়ে যে ফর্মুলা দিয়েছি, ডি ওয়ান ডি টু এরা আগে পরে বসতে পারে, ঠিক এরকম এম ওয়ান এম টু এরাও আগে পরে বসতে পারে। ডি ওয়ান ডি টু এরা যেভাবে আগে পরে বসতে পারে, এম ওয়ান এম টু এরাও সেভাবে আগে পরে বসতে পারে। আচ্ছা, আমরা আরেকবার বলছি, এম ওয়ান এম টু মানে হচ্ছে ম্যানার ওয়ান, সরি মডিফায়ার ওয়ান মডিফায়ার টু। আচ্ছা, বাক্যটা খেয়াল করি আমরা, বন্ধু বান্ধবের সাথে তোমার রাগ করে কথা বলা ঠিক নয়। ঠিক নয় মানে হচ্ছে উচিত নয়, ঠিক নয় মানে হচ্ছে উচিত নয়। তাহলে কথা বলা ঠিক নয়, এখানে হচ্ছে কথা বলা ঠিক নয়। কথা বলা ঠিক নয় মানে হচ্ছে শুড নট টক। সাবজেক্ট হচ্ছে এখানে তোমার, মানে ইউ। তাহলে এখানে দুটা মডিফায়ার আছে, একটা হচ্ছে রাগ করে, আর একটা হচ্ছে বন্ধু বান্ধবের সাথে। একটা হচ্ছে রাগ করে, একটা হচ্ছে বন্ধু বান্ধবের সাথে। তো এটাকে আপনারা ব্যাখ্যা করেন। আচ্ছা, আমি আরেকবার বলছি, বোধহয় কারো জন্য বুঝতে অসুবিধা হয়েছে। আমরা যে কথাটা বললাম, এম ওয়ান এম টু মানে হচ্ছে মডিফায়ার ওয়ান মডিফায়ার টু। এই যে মডিফায়ার ওয়ান মডিফায়ার টু, একটা কাজ কিভাবে হয়, একটা কাজ কিভাবে হয় সেটাকে আমরা বলছি মডিফায়ার ওয়ান। আর একটা কাজ কার সাথে হয় সেটাকে আমরা বলছি মডিফায়ার টু। একটা কাজ কিভাবে হয় সেটাকে আমরা বলছি মডিফায়ার ওয়ান মানে এম ওয়ান, মডিফায়ার টু। তো আমরা এখানে বললাম যে জেনারেলি ক্ষেত্র বিশেষে কি হতে পারে, এম টু আগে চলে আসতে পারে আর এম ওয়ান পরে বসতে পারে। আবার অনেক ক্ষেত্রে এম ওয়ান একদম বাক্যের শুরুতে চলে আসতে পারে, মানে সাবজেক্টের আগেই চলে আসতে পারে। আমরা এই যে বাক্যটা এখানে দেয়া আছে সেই বাক্যটাকে আরেকবার ব্যাখ্যা করি। বন্ধু বান্ধবের সাথে, কাজটা কার সাথে করা হচ্ছে, বন্ধু বান্ধবের সাথে, এটা হচ্ছে এম টু। তোমার তোমার মানে হচ্ছে এটা সাবজেক্ট ইউ। রাগ করে মানে হচ্ছে অ্যাংরিলি, এটা হচ্ছে মডিফায়ার ওয়ান। কথা বলা ঠিক নয় মানে হচ্ছে কথা বলা উচিত নয়, এটা হচ্ছে ভার। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, কথা বলা ঠিক নয় মানে হচ্ছে শুড নট টক, উচিত নয় মানে শুড নট টক, উচিত নয়। কিভাবে, অ্যাংরিলি রাগ করে, মানে রাগান্বিত হয়ে। কার সাথে, বন্ধু বান্ধবের সাথে। আমরা প্রথমেই সাবজেক্ট নিয়ে এসেছি ইউ, এরপরে নিয়ে এসেছি শুড নট টক, ইউ শুড নট টক। এরপরে এনেছি আমরা অ্যাংরিলি রাগ করে। কার
সাথে উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধু বান্ধবের সাথে। তাহলে প্রথমে সাবজেক্ট হচ্ছে ইউ, কথা বলা উচিত নয়, শুড নট টক। কিভাবে? রাগ করে, অ্যাংরিলি। কার সাথে? বন্ধু বান্ধবের সাথে, উইথ ইউর ফ্রেন্ডস। তার মানে হচ্ছে আমরা এখানে প্রথমে মডিফায়ার 1 এনেছি, এরপরে মডিফায়ার 2 এনেছি। অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে মডিফায়ার 1টা বাক্যের একদম শুরুতে চলে আসতে পারে। কিরকম? অ্যাংরিলি, ইউ শুড নট টক উইথ ইউর ফ্রেন্ডস। তাহলে প্রথমে কি? প্রথমে চলে এসেছে বাক্যের একদম শুরুতে চলে এসেছে উচিত নয়। কার সাথে? উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধু বান্ধবের সাথে। এভাবে হতে পারে। মডিফায়ার 2 যেটা আছে এটাও বাক্যের শুরুতে আসবে, উইথ ইউর ফ্রেন্ডস ইউ শুড নট টক অ্যাংরিলি। যে মডিফায়ার 2টা আগে বসবে, মডিফায়ার 2টা আগে বসবে, মডিফায়ার 1টাকে আমরা এই 4 ওয়েতে করতে পারি। যদিও প্রথম ওয়েটা হচ্ছে সবচেয়ে কমন ওয়ে। তোমার কথা বলা উচিত নয়, অ্যাংরিলিভাবে রাগ করে, উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধু বান্ধবের সাথে, বেস্ট ওয়ে বা ইজি ওয়ে, বা এর পরের গুলো হতে পারে। তার মানে হচ্ছে আপনাদের কি এই বা কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, বাক্য নিয়ে কারো কোনো প্রবলেম আশা করছি নেই। তাহলে আমরা এখন পরের অংশে চলে যাচ্ছি। পি মানে হচ্ছে পি মানে হচ্ছে, আমরা একটু যদি প্রথম দিকে যাই, পি মানে আমরা পেয়েছিলাম যে প্লেস। পি মানে আমরা পেয়েছিলাম প্লেস। আচ্ছা, ওখানে আমি একটা, আপনি একজন প্রশ্ন করেছিলেন পি নিয়ে, আমি সেটা নিয়ে কথা বলছি। অবস্থান। সবসময় যে প্লেস বোঝাচ্ছে এমনটা না, পি দিয়ে অবস্থান বোঝাচ্ছে। কিরকম? সেই সবগুলো খেলে। তাহলে আপনারা কোনো ফিজিক্যাল অবস্থানটা ছিল, সে কাদের মাঝে? অবস্থান। এই অবস্থানটা কাদের মাঝে? বন্ধুদের মাঝে। তাহলে এখানে কোনো আপাত দৃষ্টিতে এখানে কোনো প্লেস নেই। পি দিয়ে প্লেস বোঝানো হয়, আপাত দৃষ্টিতে এখানে কোনো প্লেস নেই। তবে এখানে পি দিয়ে কি বোঝানো হয়েছে? একটা অবস্থান বোঝানো হয়েছে। তাহলে অনেক সময় পি দিয়ে অবস্থান বোঝানো হতে পারে। তাহলে এই পি দিয়ে যদি অবস্থান বোঝানো হয়, তাহলে আমরা সেটাকেও বাক্যের লাস্টেও বসাতে পারি, বাক্যের ফার্স্টেও বসাতে পারি, বাক্যের লাস্টেও বসাতে পারি, বাক্যের ফার্স্টেও বসাতে পারি। কিরকম? এখানে সেই মানে হচ্ছে সে মানে হচ্ছে হি। এই যে সেই একটা জোর দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে বলে একটা আনা হয়েছে অনলি। এটা হচ্ছে এক্সট্রা ওয়ার্ড। এই এক্সট্রা ওয়ার্ডটা হিটাকে জোর দেওয়ার জন্য আনা হয়েছে। এটা একটা এক্সট্রা ওয়ার্ড। এটা নর্মাল স্ট্রাকচারে আমরা যেটা শিখেছি তার বাইরের একটা ওয়ার্ড, অনলি। সাবজেক্ট হচ্ছে এখানে কি? হি। এখানে ভার্ব কোনটা? প্লেস। সে খেলে। কেমন খেলে বা কিভাবে খেলে? দ্য বেস্ট। এখানে দ্য বেস্ট হচ্ছে মডিফায়ার 1, এখানে অন্য কিছু নেই, মডিফায়ার 1 দ্য বেস্ট। তাহলে এখানে প্লেস মানে অবস্থান বোঝাচ্ছে কাদের সাথে? অ্যামাং দ্য ফ্রেন্ডস, বন্ধুদের মধ্যে। তাহলে অ্যামাং দ্য ফ্রেন্ডস এটা আগেও আসতে পারে, অ্যামাং দ্য ফ্রেন্ডস অনলি হি প্লেস দ্য বেস্ট, এটাও হতে পারে। তবে এই বাক্যটা খুব বেশি কমনলি আমরা পাবো এমনটা বাক্য না। আমরা ইতিমধ্যে যে বাক্যগুলো সলভ করেছি এগুলো কমনলি পাই এমন বাক্য। এখন আমরা যে বাক্যটা সলভ করলাম এগুলো কমনলি পাচ্ছি আমরা এমনটা বাক্য না। এটা ইউজুয়ালি আমরা খুবই কম পাই। আচ্ছা, এখন আপনাদের একটা কাজ চলে এসেছে। এই কাজটা করে আমরা আজকের ক্লাসটা, আমরা এখানে দুটো কাজ করব। এই দুটো কাজ করে আমরা আজকে ক্লাস শেষ করব। দেখি আপনারা পারেন কিনা। আমাদের জাতীয় পত্রিকা এবং টিভি চ্যানেলগুলোর নৃশংস সংবাদ এড়িয়ে চলা উচিত। এখানে কি কি আছে আমরা একটু
ব্যাখ্যা করি। প্রথমে আছে এখানে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের জাতীয় পত্রিকা ও টিভি চ্যানেলগুলো। এরপরে এখানে ভার্ব আছে এড়িয়ে চলা উচিত। এখানে অবজেক্ট আছে কি এড়িয়ে চলা উচিত? নৃশংস সংবাদ। এখানে নৃশংস ওয়ার্ডটার ইংলিশ দেওয়া হয়েছে অ্যাট্রোশিয়াস, অ্যাট্রোশাস, অ্যাট্রোশাস, নৃশংস। তাহলে এখানে আপনারা SVO2 এই স্ট্রাকচার ফলো করে যদি এই বাক্যটা ট্রান্সলেট করতে পারেন, আপনারা SVO2 প্রথমে সাবজেক্ট নিয়ে আসবেন, এরপরে ভার্ব আনবেন, এরপরে অবজেক্ট টু আনবেন। এই স্ট্রাকচার ফলো করে এই বাক্যটা আমাকে ট্রান্সলেট করে আপনারা কমেন্ট করে দ্রুত জানান। একজন প্রশ্ন করেছেন যে আমরা যেটা বলেছিলাম অ্যামং দ্য ফ্রেন্ডস, অ্যামং দ্য ফ্রেন্ডস যে আমরা বলেছিলাম, আমরা একটু আগে যে বলেছিলাম অ্যামং দ্য ফ্রেন্ডস, এখানে ইন আনা যাবে কিনা? আসলে এখানে ইন আনা যাবে না। অনেকের মধ্যে বুঝালে আমরা অ্যামাং নিয়ে আসি। ইন এবং অ্যাট এগুলো হচ্ছে স্পেসিফিক কোনো প্লেস, মনে করেন যে ইন ঢাকা, ইন বাংলাদেশ, অ্যাট চকবাজার, এরকম স্পেসিফিক কোনো প্লেস হলে অ্যাট এবং ইন বসে। এখানে ফ্রেন্ডদের মধ্যে বোঝাচ্ছে অনেকগুলো ফ্রেন্ডদের মধ্যে, সেই ক্ষেত্রে এটা কোনো ফিজিক্যাল লোকেশন বা প্লেস না, সেজন্য এখানে অ্যাট এবং ইন আনা যাবে না, এখানে আনতে হবে অ্যামাং দ্য ফ্রেন্ডস। আমি আপনাদেরকে কাজ দিয়েছি সেন্টেন্স 1, আমাদের জাতীয় পত্রিকা ও টিভি চ্যানেলগুলোর নৃশংস সংবাদ এড়িয়ে চলা উচিত। এই বাক্যটাকে আপনারা আমাকে ট্রান্সলেট করে দেখান খুব দ্রুত। কেউ একজন বলছেন স্ক্রিন দেখা যাচ্ছে না। আসলে কি স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে এবং আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা একটু যদি নিশ্চিত করেন প্লিজ। আমার স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে, আমাকেও ঠিক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা যদি আরেকবার নিশ্চিত করেন। আর যদি স্ক্রিন দেখা না যায় তাহলে জাবেদ ভাইকে অনুরোধ করছি একটু স্ক্রিন যদি দেখা না যায় কোনো ব্যবস্থা করার জন্য। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছেন যে এখন স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যে কাজটা দিয়েছি এই কাজটা আমাকে যদি করে দেখান প্লিজ, দ্রুত করেন। এই কাজটা যদি আমাকে করে দেখান। আচ্ছা, আমরা ইতিমধ্যে অনেকগুলো উত্তর পেয়েছি। আপনারা কমেন্ট বক্সে গেলেই উত্তরগুলো পেয়ে যাবেন। প্রথম যিনি কমেন্ট করেছেন, আওয়ার ন্যাশনাল নিউজ পেপার্স,
and TV channels, our national newspapers। এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের জাতীয় পত্রিকা ও টিভি চ্যানেলগুলো। তার মানে হচ্ছে our national newspapers, এটা পেপারস হবে, এখানে অনেকগুলো পত্রিকা বোঝাচ্ছে, অনেকগুলো পত্রিকা বোঝাচ্ছে, সেজন্য নিউজ পেপারস বলা যাবে, our national newspapers। এরপরে বলা হয়েছে টিভি চ্যানেলগুলো, টিভি চ্যানেলস, এখানে চাইলে টিভি চ্যানেলস বলতে পারেন, চাইলে টেলিভিশন চ্যানেলস বলতে পারেন, সমস্যা নেই। তাহলে সাবজেক্ট হবে এখানে our national newspapers and television channels। এখানে ভার্ব হবে যে এড়িয়ে চলা উচিত, এড়িয়ে চলা ইংরেজি হচ্ছে অ্যাভয়েড, উচিত মানে হচ্ছে শুড, তাহলে বলতে হবে যে শুড অ্যাভয়েড। কেমন সংবাদ? নৃশংস সংবাদ, তার মানে হচ্ছে অ্যাট্রোশাস নিউজ। our national newspapers and TV channels should avoid atrocious news। আমি আরেকবার বলছি, our national newspapers and TV channels। যারা টিভি লিখেছেন, এই টিভি লিখতে চাইলে টি এবং ভি বড় হাতে দিতে হবে, মানে ক্যাপিটাল করতে হবে। আর যদি টেলিভিশন লিখেন সমস্যা নেই, টেলিভিশন লিখলে নো প্রবলেম, বাট যদি টিভি লিখেন তাহলে টি এবং ভি ক্যাপিটাল লেটার করতে হবে। our national newspapers and television channels should avoid atrocious news। আপনাদের কি এটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে কারো? আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আগামী ক্লাস থেকে সঠিক উত্তর দিচ্ছেন কারা, তাদের নাম বলার চেষ্টা করব। আজকে আমার কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি নাম বলতে পারছি না, আমার ল্যাপটপ স্ক্রিন আমাদের নাম আসছে না, শুধু ফেসবুক ইউজার লেখা আসছে। আগামী ক্লাস থেকে চেষ্টা করবো আমাদের যারা সঠিক উত্তর দিচ্ছেন ওদের নাম বলার। আচ্ছা, নিশ্চয়ই আপনারা এই প্রবলেমটা সলভ করতে পেরেছেন। আমরা এটা নিয়ে একটু পরে যাচ্ছি। আমরা এর পরের সেন্টেন্স 2টা আমরা একটু সলভ করার চেষ্টা করি। আমরা সবসময় টাটকা সবুজ শাকসবজি গ্রহণের চেষ্টা করব। আমরা সবসময় টাটকা সবুজ শাকসবজি গ্রহণের চেষ্টা করব। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, মানে হচ্ছে উই। সব সময় মানে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। চেষ্টা করব এটা হচ্ছে ভার্ব। কি গ্রহণের? টাটকা সবুজ শাকসবজি গ্রহণের, টাটকা সবুজ শাকসবজি গ্রহণের। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট আসবে, এরপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আসবে, এরপরে ভার্ব আসবে, এরপরে অবজেক্ট টু আসবে। আপনাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে এই বাক্যটা যদি সলভ করতে পারেন, প্লিজ এই বাক্যটা সলভ করেন। আমি একটু পরে সলভ করে দিচ্ছি, আপনারা এই বাক্যটা সলভ করেন। আপনারা কমেন্ট করে জানান। আমি ইতিমধ্যে 4টা কমেন্ট পেয়েছি। প্রথম জন কমেন্ট করেছেন অলওয়েজ উই উইল ট্রাই। অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। জেনারেলি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা আমরা বাক্যের একেবারে শুরুতে আনবো না। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা আমরা বাক্যের একেবারে শুরুতে আনবো না। আমরা এটা আনবো কোথায়? আমরা এটা আনবো, আপনি অন্য পুরো অংশটা ঠিক করেছেন, শুধু এই অংশটা একটু প্রথমে নিয়ে এসেছেন। উই উইল ট্রাই টু টেক ফ্রেশ গ্রিন ভেজিটেবলস, এটা ঠিক আছে, তবে অলওয়েজ শব্দটা আমরা আনবো উইলের পরে। আচ্ছা, পরের জন বলেছেন উই উইল অলওয়েজ ট্রাই টু ইট ফ্রেশ ভেজিটেবলস।
আপনি এখানে একটা ওয়ার্ড মিস করেছেন, সেটি হচ্ছে উই উইল অলওয়েজ ট্রাই টু ইট ফ্রেশ গ্রিন ভেজিটেবলস। এখানে বলা হয়েছে যে টাটকা সবুজ শাকসবজি। তাহলে সবুজ বলতে হলে গ্রিন বলতে হবে। প্রথমে ফ্রেশ বললেন, এরপরে বলতে হবে যে সবুজ, তার মানে গ্রিন বলতে হবে। উই উইল অলওয়েজ ট্রাই টু ইট, ইট বলা যাবে, সমস্যা নেই। টেক মানে নেয়া, ইট মানে খাওয়া। এখানে চাইলে ইট বলা যাবে, চাইলে টেক বলা যাবে, নো প্রবলেম। তবে আপনি সেকেন্ড জন যিনি উত্তর করেছেন উনি চাইলে ফ্রেশের পরে এখানে ইচ্ছে করলে নিয়ে আসতে পারতেন গ্রিন। আচ্ছা, থার্ড যিনি উত্তর করেছেন, উই উইল অলওয়েজ ট্রাই টু টেক ফ্রেশ গ্রিন ভেজিটেবলস। উই উইল অলওয়েজ ট্রাই টু টেক ফ্রেশ গ্রিন ভেজিটেবলস। উই উইল অলওয়েজ ট্রাই টু টেক ফ্রেশ গ্রিন ভেজিটেবলস, এটা খুব সুন্দর হয়েছে, নো ডাউট। এটাই সঠিক উত্তর, এভাবেই লিখতে হবে। প্রথমে উই সাবজেক্ট আনা হয়েছে, এরপরে আনা হয়েছে উইল, এরপরে আনা হয়েছে অলওয়েজ। জেনারেলি অলওয়েজটা সাবজেক্টের পরে বসার কথা, তবে এখানে ভার্বের দুইটা পার্ট আছে, উইল ট্রাই। এখানে ভার্বের দুটো পার্ট, উইল ট্রাই। তো জেনারেলি অনেক ক্ষেত্রে যেটা হয় যে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সিগুলো অক্সিলারির পরে বসে, মেইন ভার্বের আগে বসে। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সিগুলো অক্সিলারির পরে বসে অনেক ক্ষেত্রে, মেইন ভার্বের আগে বসে। সেই সূত্রে উইলের পরে অলওয়েজ আনা হয়েছে। তাহলে উই উইল অলওয়েজ ট্রাই টু টেক ফ্রেশ গ্রিন ভেজিটেবলস। উই উইল অলওয়েজ ট্রাই টু টেক ফ্রেশ গ্রিন ভেজিটেবলস। এখানে টু টেক যেখানে দেওয়া হয়েছে সেখানে টু টেক না দিয়ে আমরা ইচ্ছে করলে টু ইট দিতে পারি। আমরা ইচ্ছে করলে এখানে টু ইট দিতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমরা এটা ঠিকমতো সলভ করতে পেরেছেন। আমি উত্তরগুলো ফাইনালি দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আজ সকালে আমি জামালকে তার বন্ধুর সাথে রাস্তায় হাঁটতে দেখেছি। আজ সকালে আমি জামালকে তার বন্ধুর সাথে রাস্তায় হাঁটতে দেখেছি। আচ্ছা, এখানে অনেকগুলো বাক্য দেয়া আছে, আমি আপনাদেরকে হোম টাস্ক দিচ্ছি। এই বাক্যগুলো আপনারা সলভ করার চেষ্টা করবেন। 3 নাম্বার সেন্টেন্স 3, এটা আপনারা সলভ করবেন। এটা হোম টাস্ক, এটা সলভ করবেন। আগামী ক্লাসে আমি প্রথমে এগুলো নিয়ে একটু কথা বলবো। আমি নেক্সট যে ক্লাসটা নিব সেই ক্লাসে সেন্টেন্স 3 নিয়ে একটু কথা বলবো প্রথম কয়েক মিনিট। আপনারা এটা আপনাদের হোম টাস্ক থাকলো, আপনারা এটা করে আমাকে দেখাবেন। এরপরে হচ্ছে সেন্টেন্স 4, এটাও হোম টাস্ক থাকলো, এই কাজটা করবেন। সেন্টেন্স 5, সেন্টেন্স 6, এই 6টা বাক্য, এই এখানে 6টা বাক্য আছে, এর মধ্যে দুটো আমরা সলভ করেছি। বাকি 4টা বাক্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এগুলো হোম টাস্ক করবেন। এগুলো আপনারা করে নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন। নেক্সট ক্লাসে আমি আপনাদের এগুলো দেখতে চাইবো, মানে হচ্ছে কমেন্ট করে আমাকে জানাবেন। এখানে ক্লাস প্র্যাকটিস 2-তে আরেকটা প্যারাগ্রাফ আছে। তো আজকের ক্লাসে এটা পুরোটা সলভ করা হয়তো সম্ভব না, আমি আপনাদের সাথে প্রথম দুটো বাক্য নিয়ে কথা বলছি। এক গ্রামে বাস করত এক নির্বোধ লোক। এক গ্রামে বাস করত এক নির্বোধ লোক। আপনারা যদি কমেন্ট করে জানান যে এই বাক্যটা ট্রান্সলেট করলে কেমন হবে। এক গ্রামে বাস করত এক নির্বোধ লোক, এই বাক্যটা ট্রান্সলেট করলে কেমন হবে। আচ্ছা, ইতিমধ্যে আপনারা সেন্টেন্স 3টা সলভ করে ফেলেছেন, তাই আমি আগে সেন্টেন্স 3টার দিকে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা সেন্টেন্স 3 সলভ করেছেন, সেজন্য আমি সেন্টেন্স 3 দিকে যাচ্ছি। আচ্ছা, আমরা সেন্টেন্স 3 দিকে যাচ্ছি। যেহেতু আপনারা এটা সলভ করেছেন, অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, আমি সেন্টেন্স 3টা একটু সলভ করে দেই। আজ সকালে আমি জামালকে তার বন্ধুর সাথে রাস্তায় হাঁটতে দেখেছি। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এখানে ভার্ব হচ্ছে দেখেছি।
এখানে অবজেক্ট 1 হচ্ছে জামালকে, এখানে অবজেক্ট 2 হচ্ছে তার বন্ধুর সাথে রাস্তায় হাঁটতে। কখন দেখেছি? আজ সকালে। আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে ব্র্যাকেটে যে স্ট্রাকচারটা দেয়া আছে সেই স্ট্রাকচার ফলো করতে। তার মানে এখানে প্রথমে সাবজেক্ট আসবে আমি, আই, এরপরে ভি আসবে মানে ভার্ব আসবে, দেখেছি মানে স, আই স, এরপর আসবে অবজেক্ট 1, কাকে দেখেছি? জামালকে, তাহলে আই স জামাল। কার সাথে দেখেছি? তার বন্ধুর সাথে রাস্তায় হাঁটতে, তার বন্ধুর সাথে রাস্তায় হাঁটতে, তাহলে আই স জামাল উইথ হিজ ফ্রেন্ডস। এটা আসলে বিষয়টা এরকম হবে, আই স জামাল ওয়াকিং অন দ্য রুট, আই স জামাল ওয়াকিং অন দ্য রুট উইথ হিজ ফ্রেন্ডস। এখানে যে বলা আছে তার বন্ধুর সাথে রাস্তায় হাঁটতে, এটাকে আমরা যদি ইংলিশে লিখতে চাই এরকম লিখতে হবে ওয়াকিং অন দ্য রুট উইথ হিজ ফ্রেন্ডস। কখন দেখেছি? আজ সকালে, দিস মর্নিং, আজ সকালে, দিস মর্নিং। টুডে মর্নিং হতে পারে বা দিস মর্নিং হতে পারে, তবে এখানে দিস মর্নিং বললে সবচেয়ে ভালো হয়, দিস মর্নিং বললে সবচেয়ে ভালো হয়। আমি আরেকবার বলছি, আই স জামাল ওয়াকিং অন দ্য রুট, walking on the route with his friends this morning. I saw Jamal walking on the road with his friends this morning. এরকম হতে পারে। আপনারা যদি বিকল্প কোনো কিছু বলতে পারেন আমাকে বলতে পারেন। হ্যাঁ, আপনারা লাস্ট যিনি উত্তর করেছেন I saw Jamal walking on the route with his friends this morning, উনি ঠিকমতো লিখতে পেরেছেন আমি যা বলেছি। I saw Jamal walking on the route with, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকবার বলছি, I saw Jamal, I saw Jamal walking on the route with his friends this morning. এভাবে হলে বাক্যটা সবচেয়ে সুন্দর হয়। আচ্ছা, আমরা এখন যেটা পরে যেটা সলভ হবে কিনা, আচ্ছা, আজ সকালে হলে বর্তমান কাল হবে কিনা, ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, মনে করেন আমি এখন করেছিলাম সেই কাজটা ইতিমধ্যে অতীত হয়েছে, যদিও আজকের কাজ, কিন্তু ইতিমধ্যে এই কাজটা অতীত হয়েছে। আমি এখন মনে করেন যে রাত 8টা বাজে, তার মানে আজকে সকালের যে ঘটনা আমি আপনাদেরকে ডেসক্রাইব করছি, বর্ণনা করছি, ইতিমধ্যে ওই কাজটা অতীত হয়েছে, সেজন্য এটাকে পাস্ট টেন্সে লেখা যাবে। সেজন্য এই আজ সকালের যে ব্যাপারটা আমরা বলেছি এটাকে পাস্ট টেন্সে বলা যাবে। এরপরে যে কাজটা আমি দিয়েছিলাম সেটা আপনারা অনেকেই ঠিক মতো করতে পারেন নাই। আমি একটু যদি সেখানে যাই, তাহলে সেন্টেন্স 4, সেন্টেন্স 5 এবং সেন্টেন্স 6 এই তিনটা আপনারা নিজেরা বাসায় চর্চা করবেন। চর্চা করে ফাইনালি আমি যখন আগামী ক্লাস শুরু করব, ক্লাস শুরু হতে না হতে আপনারা আমাকে এটা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ক্লাস প্র্যাকটিস 2তে আমরা যেটা করতে বলেছিলাম সেটা হচ্ছে এক গ্রামে বাস করত এক নির্বুদ্ধ লোক। এটা একটু ডিফারেন্টলি হবে, এটা একটু ডিফারেন্টলি হবে। এখানে আসলে সাবজেক্ট হচ্ছে এক নির্বোধ লোক, ভার্ব হচ্ছে বাস করত,
কোথায় বাস করত? এক গ্রামে। সেই আলোকে যদি আমরা বলেন যে আ স্টুপিড ম্যান অথবা এ ফলিশ ম্যান বাস করত মানে হচ্ছে লিভড ইন এ ভিলেজ, একটা গ্রামে। এ ফলিশ ম্যান লিভড ইন এ ভিলেজ, এরকম বললে বাক্যটা আপাত দৃষ্টিতে হয়। তবে এই বাক্যটা আমরা জেনারেলি এভাবে লিখি না। অনেক ক্ষেত্রে কোথাও কিছু আছে, কোথাও কিছু ছিল, এরকম বোঝাতে আমরা অনেক সময় বাক্যের শুরুতে দেয়ার নিয়ে আসি। কোথাও কিছু আছে, কোথাও কিছু ছিল, এরকম বোঝাতে আমরা অনেক সময় বাক্যের শুরুতে দেয়ার নিয়ে আসি। তাহলে এখানে বলতে হবে যে দেয়ার, এই দেয়ারটাকে বলা হয় ছদ্মবেশী সাবজেক্ট। আপনারা অনেক সময় দেখবেন যে বাক্যের শুরুতে দেয়ার আছে, কোথাও কিছু আছে, কোথাও কিছু ছিল, এমনটা বোঝানোর জন্য বাক্যের শুরুতে দেয়ার আনা যেতে পারে। তাহলে এখানে এক গ্রামে ছিল বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেয়ার আনতে পারি। দেয়ার বাস করতো মানে হচ্ছে লিভড। কে বাস করতো? এক নির্বুধ লোক, স্টুপিড ম্যান অথবা ফলিশ ম্যান। কোথায় বাস করতো? ইন এ ভিলেজ। দেয়ার লিভড স্টুপিড ম্যান ইন এ ভিলেজ। আমি আপনাদেরকে যে সলিউশনটা দিয়েছি সেই সলিউশনটা আমরা যে এখানে স্ট্রাকচার দেখেছি সেই স্ট্রাকচারের বাইরে চলে গেল। তো এ ফলিশ ম্যান লিভ ইন এ ভিলেজ, আপাত দৃষ্টিতে এই বাক্যটাও ঠিক আছে, তবে যদি এটাকে এভাবে করা হয় যে দেয়ার লিভ আ ফলিশ ম্যান ইন এ ভিলেজ, তাহলে এই বাক্যটা তার সৌন্দর্য ফিরে পাবে। এটাই হচ্ছে আমার কথা। আচ্ছা, ইংরেজির প্রতি তার তার ছিল প্রবল আকর্ষণ। ইংরেজির প্রতি তার ছিল প্রবল আকর্ষণ। এখানে সাবজেক্ট হচ্ছে তার, মানে হচ্ছে হি। ছিল মানে হচ্ছে ভার। কি ছিল? প্রবল আকর্ষণ। কার প্রতি? ইংরেজির প্রতি। ইংরেজির প্রতি ছিল তার প্রবল আকর্ষণ। এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি যদি কমেন্ট করে আমাকে জানান। এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি? ইংরেজির প্রতি তার ছিল প্রবল আকর্ষণ, এটাকে কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি যদি আমাকে একটু জানান কষ্ট করে। আপনারা যারা অনলাইনে আছেন আমি অনুরোধ করছি যে ইংরেজির প্রতি তার ছিল প্রবল আকর্ষণ, এটাকে কিভাবে আপনারা ট্রান্সলেট করবেন যদি আমাকে একটু জানান কষ্ট করে। যারা অনলাইনে আছেন একটু কষ্ট করে যদি আমাকে জানান যে এই বাক্যটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব। একজন লিখেছেন, হ্যাঁ অনেকেই উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। প্রথমজন লিখেছেন হি হ্যাড আ স্ট্রং, সাবজেক্ট হচ্ছে এখানে হি, ভার্ব হচ্ছে এখানে হ্যাড, ছিল যেহেতু বলা হয়েছে হ্যাড, হি হ্যাড, এতটুকু ঠিক আছে। হি হ্যাড কি ছিল? প্রবল আকর্ষণ। প্রবল আকর্ষণ, তাহলে এখানে প্রবল আকর্ষণকে আমরা কিভাবে বলতে পারি? এখানে একজন বলেছেন যে আ স্ট্রং ইন্টারেস্ট। স্ট্রং ইন্টারেস্ট না বলে যদি বলতেন যে আ গ্রেট ইন্টারেস্ট, তাহলে এটা অনেক সুন্দর হতো। মানে ইন্টারেস্টটাকে স্ট্রং না বলে যদি গ্রেট বলা হয়, বাক্যটা শ্রুতিমধুর হয়। মানে স্ট্রং বললে বাক্যবল হচ্ছে না, কিন্তু বাক্যটা শ্রুতি মাধুর্য হারাচ্ছে। সেজন্য যদি বলা হয় যে হি হ্যাড আ গ্রেট ইন্টারেস্ট ইন ইংলিশ, তাহলে অনেক সুন্দর হয়। আরেকজন বলেছেন যে হি হ্যাড আ স্ট্রং ফ্যাসিনেশন ফর ইংলিশ, এটাও ভালো হয়েছে, এটা বলা যেতে পারে।
হি হ্যাড ইন্টেন্স অ্যাট্রাকশন টু দ্য ইংলিশ। এভাবে আমরা বলবো না। প্রথম যে জন যিনি বলেছেন হি হ্যাড আ স্ট্রং ইন্টারেস্ট ইন ইংলিশ, এরকম না বলে যদি এরকম বলা হয় হি হ্যাড আ গ্রেট ইন্টারেস্ট ইন ইংলিশ, হি হ্যাড আ গ্রেট ইন্টারেস্ট ইন ইংলিশ, যদি এভাবে বলা হয় তাহলে এই বাক্যটা সুন্দর হবে। হি হ্যাড আ গ্রেট ইন্টারেস্ট ইন ইংলিশ। থার্ড বাক্যটা যদি আমরা সলভ করতে পারি আজকে, এই থার্ড বাক্যটা সলভ করেই আমরা আজকে ক্লাস শেষ করে দিব। তাই এ ভাষা শেখার জন্য সে একজন শিক্ষকের নিকট গেল। এখানে প্রথম কথা হচ্ছে বলা আছে তাই, তাই মানে হচ্ছে সো, এটা বাক্যের শুরুতে বসবে। প্রথমে বলা হয়েছে তাই, তাই মানে হচ্ছে সো, এটা বাক্যের শুরুতে বসবে। সাবজেক্ট হচ্ছে এখানে সে, মানে হচ্ছে হি। গেল মানে হচ্ছে গিয়েছিল, মানে ওয়েন্ট। কার কাছে গিয়েছিল? টু এ টিচার, একজন শিক্ষকের কাছে। কেন গিয়েছিল? এই ভাষা শেখার জন্য। কারণ হচ্ছে এখানে কোনটা? টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। চমৎকার উত্তর দিয়েছেন প্রথম যিনি উত্তর দিয়েছেন এই বাক্যটার, উনি চমৎকার উত্তর দিয়েছেন। উনি বলেছেন সো হি ওয়েন্ট টু এ টিচার টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছেন। সো হি ওয়েন্ট টু এ টিচার টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। আজকে যারা খুব ভালো উত্তর দিচ্ছেন আগামী ক্লাস আমি তাদের প্রত্যেকের নাম বলবো। আমি আপনাদের কমেন্টগুলো ফেসবুক গ্রুপ থেকে দেখে নিব। আমি এখন যেখানে বসে ক্লাস নিচ্ছি, যে ল্যাপটপে স্ট্রিমইয়ার্ডের একটা উইন্ডো থেকে ক্লাস নিচ্ছি, সেজন্য এখানে আপনাদের নাম দেখতে পাচ্ছি না, আমি দুঃখিত। আরো একজন উত্তর দিয়েছেন সো হি ওয়েন্ট টু এ টিচার টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। চমৎকার, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তাহলে প্রথমে হচ্ছে তাই, তাই মানে হচ্ছে তাই মানে হচ্ছে সেজন্য, সেজন্য তাই এরকম ওয়ার্ড থাকলে এটা বাক্যের শুরুতে আসবে। সো কে করেছেন? সে করেছেন। সে কি করেছে? গেল মানে গিয়েছিল, গিয়েছিল, ওয়েন্ট। কোথায় গিয়েছিল? টু এ টিচার, একজন টিচারের কাছে গিয়েছিল। কেন গিয়েছিল? টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। সো হি ওয়েন্ট টু এ টিচার টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। সো হি ওয়েন্ট টু এ টিচার টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। এভাবে এটা সলভ করতে হবে। আপনারা যারা উত্তর দিয়েছেন চমৎকার উত্তর দিয়েছেন, অনেক ভালো হয়েছে। তাহলে আজকে আমরা ক্লাসটাকে আর দীর্ঘায়িত করছি না। এখানে যে অংশটুকু বাকি আছে এই অংশটা আপনাদেরকে আমি হোম টাস্ক দিচ্ছি, আপনারা এই কাজটা বাসায় সলভ করবেন। আগামী ক্লাসের সূচনায় আমরা প্রথমে এই অংশটা সলভ করব। আপনাদের অংশটা দেখবো আপনারা কি কি সলভ করেছেন, আর আমি সলভ করে দিব। আর এখানে কিছু হোম প্র্যাকটিস আছে, আপনারা এগুলো দেখবেন। দেখে যদি কোনো অংশ না বুঝেন আমাকে আগামী ক্লাসে বললে আমি আপনাদেরকে সলভ করে দিব। এখানে যে হোম প্র্যাকটিস অংশটা আছে লেকচার 9-এ, যদি এই অংশটা আপনারা দেখবেন বাসায়, দেখে যদি কোনো কিছু না বুঝেন আমি আপনাদেরকে এটা সলভ করে দিব। তাহলে আমরা এখানে আপনাদেরকে তিনটা সেপারেট বাক্য সলভ করতে দিয়েছি, সেন্টেন্স 4, সেন্টেন্স 5 এবং সেন্টেন্স 6। এরপরে আমরা এখানে এই যে প্যারাগ্রাফটা এখানে দেয়া আছে এই প্যারাগ্রাফটার আমরা 3টি বাক্য সলভ করেছি। বাকি বাক্যগুলো আমরা আপনাদেরকে হোম টাস্ক দিয়েছি, ওগুলো সলভ করতে বলেছি। আর এরপরে যে অংশটা আছে এটাও দেখবেন, প্রবলেম থাকলে আমি আগামী ক্লাসে সলভ করব। তো যদি আজকের ক্লাস নিয়ে কোনো প্রবলেম আমরা ফেস করি তাহলে আমরা আগামী ক্লাসে এই প্রবলেমগুলো সলভ করে নিব। আপনাদেরকে আজকে ক্লাসে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কিছু অনাকাঙ্ক্ষিত বিভ্রাট ছিল, কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, সেজন্য কিছু সমস্যা আমরা ফেস করেছি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করছি নেক্সট ক্লাস থেকে আমরা এরকম প্রবলেম ফেস করব না। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর পড়াশোনায় লেগে থাকবেন। তাহলে নিশ্চয়ই আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায়, কাঙ্ক্ষিত পথে পৌঁছাতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।